দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকে বসতে মির্জা ফখরুলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সেনাকুঞ্জের অনুষ্ঠানে জানালেন চিফ হুইপ। আলোচনার কথা তিনি নিজেই বলেছেন যে আপনারা আলোচনায় আসুন, বসুন। সরকার উদ্যোগ নিলেই সাড়া দেবে বিএনপি। সরকার আলোচনার জন্য ডাকলে এবং উদ্যোগ নিলেই আমরা সাড়া দেব। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস এবং আমি আরিফুর রহমান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 21 মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে 28 সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভার গ্যাজেট প্রকাশ। বাদ পড়লেন মহিউদ্দিন খান আলমগীর, দীপু মনি সহ অনেকে। সভা সমাবেশ আর খুতবায় অপপ্রচার রোধে গঠিত হল জাতীয় খতিব কাউন্সিল। আলেমদের এক কাতারে আনার পরিকল্পনা। সারা দেশে চলছে 24 ঘন্টার দূরপাল্লার পরিবহন ধর্মঘট। বাস যাত্রীদের চরম দুর্ভোগ। হত্যার প্রতিবাদে ধর্মঘট ডেকেও পার পেলেন না সংগঠনের সভাপতি। খায়রুল খুনের পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার হলেন 4 সহযোগী। এবং জনসংহতির 2 নেতা সহ 3 জনকে গুলি করে হত্যার জের ধরে পাহাড়ে আবারও অসন্তোষ। প্রতিবাদ এ বিক্ষোভ, রাঙ্গামাটির বাঘাইছড়ি উত্তাল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 2 দলের সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। এর আগে দিবসের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় নিজেদের স্বার্থে কখনোই সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়নি। এ সময় এই বাহিনীকে দক্ষ, শক্তিশালী এবং আধুনিক করার জন্য যা যা দরকার সব করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর কল্যাণে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। একটি যুগোপযোগী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন শেখ হাসিনা। আমরা সশস্ত্র বাহিনীকে কখনো নিজেদের স্বার্থে ব্যবহার করিনি, বরং আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা দরকার তা সব করতে দৃঢ় প্রত্যয়। মুক্তিযুদ্ধের চেতনায় ভাষ্য সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় অহংকার। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, সশস্ত্র বাহিনীর যে অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন তা আমাদের আওয়ামী লীগ সরকারের আমলেই করা হয়েছে। বক্তব্য শেষে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে এ সময় বেশ কিছুক্ষণ আলাপ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে মহাসচিব পর্যায়ে আলোচনার কথা বলেছেন বলে জানান চিফ হুইপ আব্দুস শহীদ। আলোচনার কথা তিনি নিজেই বলেছেন যে আপনারা আলোচনায় আসুন, বসুন। সবসময় আমরা সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আমাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়নের সবার সহযোগিতা চাই। সেই আলোকেই তিনি বিরোধী দলের বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আলমগীর সাহেবকে তিনি অনুরোধ করেছেন। আর মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর সাথে তার কুশল বিনিময় হয়েছে। আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, সরকার আলোচনার ডাক দিলে তাতে সাড়া দেবে বিএনপি। সরকার আলোচনার জন্য ডাকলে এবং উদ্যোগ নিলেই আমরা সাড়া দেব। থ্যাংক ইউ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতিতে 2 নেত্রীর মধ্যে আলোচনা সম্ভব নয়। আমরা তো সংখ্যা চাই না, নির্বাচন চাই। আমি নির্বাচনে জয়েন করেছি, আমি নির্বাচন করবো বলে সবাই আসলে সে ভালো হয়, আমরা সব উপলব্ধি করি, নাহলে দেশ সংখ্যা দিয়ে যাবে। এখন 2 নেত্রী বসতে পারবেন না, তো 2 সাধারণ সম্পাদক বসলে গেলে আলোচনার মাধ্যমে ওরা রিপোর্ট করবেন কি হয়েছে। সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, শীর্ষ রাজনীতিক, 3 বাহিনীর প্রধান, শীর্ষ কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। গত বছর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেও এবার যাননি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে এদিন সকালে সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে বীরশ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় তাদের পাশে থাকবেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মৃতিতে। তিন বাহিনীর প্রধানও পুষ্পস্তবক অর্পণ করেন শিখা অনির্বাণে। জানানো হয় সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে উত্তরাধিকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি যে মুক্তিযোদ্ধাদের কোনো চিকিৎসার জন্য বা থাকার জন্য কোনো কষ্ট, আমি ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকি আর না থাকি, আমি সবসময়, আমি এমনকি বিরোধী দলেও যখন ছিলাম, আমি কিন্তু মুক্তিযোদ্ধা যখনই যারা এসেছে তাদের সহযোগিতা করেছি। কাজে এটা আমি আপনাদের কথা দিচ্ছি যে ক্ষমতা থাকলে হয়তো সুবিধা বেশি, কিন্তু না থাকলেও আমাদের যা কিছু আছে আমরা এদেশের মানুষের জন্যই বিলিয়ে দিয়েছি। কাজে আমরা আমার সাধ্যমতো আমি সহযোগিতা করে যাব। পরে সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবের নতুন ভবন এবং স্বাধীনতা টাওয়ার নামে একটি নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। 21 মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে নির্বাচনকালীন মন্ত্রিসভার গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে মন্ত্রিসভার 16 জন ও মন্ত্রী এবং 14 জন প্রতিমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা হয়। দশম জাতীয় সংসদের নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে গত 11 নভেম্বর মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র তুলে দেন। এরপর গত সোমবার নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য হিসেবে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে 6 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর কদিন ধরে নানা জল্পনা কল্পনা শেষে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকারের মন্ত্রীদের দপ্তর বন্টনের গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগের পাশাপাশি জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয় 21 মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর মধ্যে বন্টন করা হয়। নতুন মন্ত্রিসভায় আবুল মাল আব্দুল মুহিতকে অর্থ, আমির হোসেন আমুকে ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা, তোফায়েল আহমেদকে শিল্প, মতিয়া চৌধুরীকে কৃষি ও মৎস্য, আব্দুল লতিফ সিদ্দিকীকে বস্ত্র ও পাট এবং বিজ্ঞান ও প্রযুক্তি, একে খন্দকারকে পরিকল্পনা, সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, রাশেদ খান মিলনকে ডাক ও টেলিযোগাযোগ, রওশন এরশাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে শ্রম ও প্রবাসী কল্যাণ, ওবায়দুল কাদেরকে যোগাযোগ, রমেশ চন্দ্র সেনকে খাদ্য, জিএম কাদেরকে বাণিজ্য, হাসানুল হক ইনুকে তথ্য ও সংস্কৃতি, রুহুল আমিন হাওলাদারকে বেসামরিক বিমান ও পর্যটন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পানি সম্পদ, নুরুল ইসলাম নাহিদকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা, শাহজাহান খানকে নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক, ডক্টর হাসান মাহমুদকে বন পরিবেশ, আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্র এবং মোহাম্মদ মুজিবুল হককে রেলপথ ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে কামরুল ইসলামকে আইন বিচার ও সংসদ বিষয়ক, শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র, সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক, প্রমোদ মানকিনকে সমাজ কল্যাণ, মুন্নুজান সুফিয়ানকে শ্রম ও কর্মসংস্থান, মুজিবুল হক চুন্নুকে যুব ও ক্রীড়া এবং দীপঙ্কর তালুকদারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ব্যারিস্টার শফিক আহমদ ও দিলীপ বড়ুয়াকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি সহ 16 মন্ত্রী ও 14 প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করায় নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন এসব মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সভা সমাবেশের পাশাপাশি মসজিদের খুতবায় অপব্যাখ্যামূলক প্রচার রোধে গঠন করা হয়েছে জাতীয় খতিব কাউন্সিল। এর মধ্য দিয়ে দেশের আলেমদের এক কাতারে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। শুরুতে এই কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি এবং সুনির্দিষ্ট নীতিমালা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। কিছু স্বার্থান্বেষী মহল শুক্রবার জুম্মার নামাজের খুতবায় ধর্মের অপব্যাখ্যা প্রচার করে বলে অভিযোগ দীর্ঘদিনের। সে সাথে রয়েছে বিভিন্ন সভা সমাবেশে নিজেদের মতো করে ধর্মের ব্যাখ্যা দেওয়া। এর ফলে সৃষ্টি হয় নানা সংঘাত। আসলে খতিবদের খুতবা দানের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে যার যা ইচ্ছা মতে জুমার দিন খুতবা দিয়ে থাকে। ফলে ইসলাম যে শান্তির ধর্ম, সে শান্তি প্রতিষ্ঠার বিপরীতে
মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। কোনো কোনো জায়গায় ইসলাম এবং সন্ত্রাসকে একাকার করে ফেলা হচ্ছে। এক্ষেত্রে কিছু মানুষের ব্যাখ্যাও দায়ী, ওরা কোরআন ও হাদিসকে সঠিকভাবে উপস্থাপন না করে ভিন্ন খাতে উপস্থাপন করে। এই অবস্থায় জাতীয় খতিব কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সাথে ইমামদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক। আল্লাহ যদি বাস্তবায়ন করায় তাহলে এটা দেশের জন্য, জাতির জন্য বহু বড় একটা বিরাট কাজ হবে। এই কমিটি পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে ইসলামের অপব্যাখ্যা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন এই শীর্ষ আলেম। লক্ষ লক্ষ ইমাম এবং খতিব আছেন, তারা কিন্তু বিচ্ছিন্নভাবে আপন আপন এলাকায় আছেন, কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নাই। কিন্তু তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে যায়, ধর্মীয় ব্যক্তি হিসাবে সমাজে যদি কাজ করেন, তাহলে ইসলামের নামে যে হানাহানি, বিভিন্ন ধরনের কালিমা লিপ্তেছে, এগুলোর থেকে আমরা ইসলাম ধর্ম এবং মুসলমান এই নিষ্কৃতি পাবে। ঢাকার বাইতুল মোকাররম ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ দেশে ছোট বড় অন্তত 4 লাখ মসজিদ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শ্রমিক ফেডারেশনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে চলছে 24 ঘন্টার দূরপাল্লার পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। আর এতে দিনভর চরম দুর্ভোগের শিকার হয়েছেন বাস যাত্রীরা। সকালে গাবতলী টার্মিনালে গিয়ে দেখা গেছে সারি সারি বাস দাঁড়িয়ে আছে আর অপেক্ষায় যাত্রীরা। ধর্মঘটের বিষয়ে না জেনে বাস স্ট্যান্ডে আসায় এভাবেই বিপাকে পড়েন অনেকে। ঢাকার ভিতরে যখন আমি অফিসে গেছি তখন দেখি যে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে, কিন্তু যখন আমি গাবতলির দিকে আসলাম চিন্তা করছি যে এখান থেকে গাড়ি হয়তো বা চলতে পারে দুটো, এসে দেখি যে একটা গাড়িও তো চলতেছে না। আমি নবীনগর থেকে আসলাম আর কি, কুমিল্লা যাবো, এখন গাড়ি চলে না, আমি যাইতে পারতেছি না। টিভিতে ঘোষণা দিত, পত্রিকা দিত, তাহলে আর আমরা ঘর থেকে বের হইতাম না। এদিকে পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবেন তারা। যেহেতু সে শ্রমিক নেতা, সেই হিসেবে আমরাও শ্রমিক, সেই হিসেবে আমরা তো একাত্মতা করবই। শিমুল বিশ্বাস ছেড়ে দিলে ধর্মঘট উইথড্র হয়ে যাবে, আর যদি না চায় তাহলে কালকে সকাল 6টা পর্যন্ত ধর্মঘট চলবে। তবে ধর্মঘটের আওতামুক্ত থাকবে গণমাধ্যম, গাড়ি এবং অ্যাম্বুলেন্স। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাস স্টপেজগুলোতেও বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার। এছাড়া কোথাও কোথাও পরিবহন চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে, আর সে কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদেরও। কোনো কাউন্টারে কোনো টিকিট, আমি যে কত হয়রানির মধ্যে আছি, আমি এর মধ্যে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখন বাস পাইতেছি না, এই দুর্ভোগ, মানে আমি 8টার দিকে বারবার যেখান বন্ধ যাইতে পারতেছি না, হাঁটাহাঁটি করতেছি, গাড়ি পাইতেছি না, টিকিটও পাইতেছি না, কোন সময় যাবো এখন অনিশ্চিতের ভিতরে আছি আর কি। মাজারে আসছিলাম, ওখান থেকে এখন যাইতে পারতেছি না। ঢাকা যেতেছিলাম, কিন্তু এখন তো বিপদে পড়ে গেলাম, গাড়ির অবরোধ জানি না, কেন যে অবরোধ তাও তো জানি না আর কি। আমার ভার্সিটির ফাইনাল টার্ম চলতেছে, তো এই টাইমে আমি আগামীকালকে পরীক্ষা আছে। সম্পূর্ণ গাড়ি ঘোড়া সব বন্ধ, এখন আমি ঠেলা চাকরি করি, এখন যাবো যে কি করে, এখন কোনো রাস্তাঘাট পাচ্ছি না। বারবার আপনার হরতাল, আপনার পরিবহন ধর্মঘট, আপনাদের সড়ক অবরোধ, এই নানান কারণে আমাদের জ্বালাও পড়া এই অবস্থা, আমরা এখন চলতে পারতেছি না। আগামীকালকে আমার পরীক্ষা, আমি যেতে পারছি না, আজকে রাতেই রওনা হতে হতো, কিন্তু এই যে হরতালের জন্য, অবরোধের জন্য যেতে পারছি না আমি। আজকে আমি জানতে পারলাম না যে আজকে অবরোধ, এখানে আইসা বাস স্ট্যান্ডে আইসা শুনলাম যে অবরোধ। আমাদের ধর্মঘটের কারণে আজকে আমরা কোনো গাড়ি ছাড়ি নাই, প্যাসেঞ্জার আসছিল, আমরা ক্যান্সেল করছি টিকিট। যারা লোন নিয়ে গাড়ি কিনছে, এদের অনেক মালিককে আত্মহত্যা করতে হবে। এটা যদি ইমিডিয়েটলি সলিউশন করা উচিত, একটু নত হলেও এটা সলিউশন করা উচিত জনগণের সাথে। ধর্মঘটটা আজকে থেকে শুরু করে আগামীকাল ভোর পর্যন্ত বলবৎ থাকবে। এই তো চলছে এইভাবে, এই কারণে আমাদের এই কর্মসূচিটা পালন করতে হচ্ছে, এবং এটা সম্পূর্ণ ফেডারেশন থেকেই আমাদেরকে জানানো হয়েছে যে এটা পরিবহন ধর্মঘট পালন করতে হবে শিমুল বিশ্বাসকে কেন্দ্র করে। মধ্যরাতের সময় আরো থাকছে। সিলেটের গোলাপগঞ্জে মা, বোন ও নিজের শিশু সন্তান সহ 4 জনকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ঘাতক আটক। জনসংহতির 2 নেতা সহ 3 জনকে গুলি করে হত্যার জের ধরে আবারও পাহাড়ে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির বাগাইছড়ি। বৃহস্পতিবার সকালে উপজেলার সিজক কলেজের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের পাশে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জনসংহতি সমিতির উপজেলার সভাপতি শশাঙ্ক চাকমা ও সাংগঠনিক সম্পাদক নন্দ বিকাশ চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে স্থানীয় এক সাধারণ নাগরিক সহ 3 জন ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনার পর দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জনসংহতির নেতাকর্মীরা।
হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করে অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানায় বক্তারা। তবে জনসংহতি সমিতির এই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ইউপিডিএফ। এদিকে ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জুবিতার চাকমা ও বসু চাকমার নেতৃত্বে সংস্কারপন্থী ও ইউপিডিএফের 8 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদেরকে হত্যা করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে দুদিনের সফরে তিনি ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত 11:40 প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি ছেড়ে যায়। শুক্র ও শনিবার মক্কা ও মদিনায় ধর্মীয় আচারাদি পালন শেষে শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সৌদি সফরে বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সঙ্গে 55 জন সফরসঙ্গী রয়েছেন। এবার সংলাপ প্রসঙ্গ। রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 18 দলীয় জোটের বৈঠকের পর সংলাপের একটি ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেকে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সমঝোতা না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনের গ্রহণযোগ্যতা। পাশাপাশি বিকল্প শক্তিরও ক্ষমতায় আসার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অভিমত বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চিঠি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। এরপর সৈয়দ আশরাফ ফোন করেন ফখরুলকে। পরবর্তীতে সংকট সমাধানে প্রধানমন্ত্রী ফোন করেন বিরোধী দলীয় নেতাকে। কিন্তু তারপরও চলমান রাজনৈতিক সংকট নিরসনে এর কোনো সুফল আসেনি। পরিবর্তে 18 দলীয় জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা হরতালের কর্মসূচি দেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণে প্রাণ হারায় নিরীহ মানুষ। দেশের এই সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রীরা শপথ নেন সোমবার। তারপর দিনই মঙ্গলবার সংলাপ ও সমঝোতার উদ্যোগ নেওয়ার দাবি নিয়ে 18 দলীয় জোট রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে সংলাপের একটি পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি যে রাষ্ট্রপতির কাছে গিয়েছে তাতেই তো প্রমাণিত যে তারাও একটা সংলাপ চাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী যদি রাজি হন যে তিনি সেই সরকারের প্রধান থাকবেন না এবং এই সকলের সম্মিলিত পছন্দের একজন সেই সরকারের প্রধান হলেন, তাহলে এই সমস্যাটা একেবারেই কেটে যাবে। আর টিআইবির নির্বাহী পরিচালকের মতে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার সুযোগও রয়েছে। এই যে দুই দলের মধ্যে সংঘাতময় একটা পরিস্থিতি, এই যে আমাকে ক্ষমতায় থাকতেই হবে বা ক্ষমতায় যেতেই হবে, এই রাজনীতির বলির পাঠা হয়ে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তবে সমঝোতা না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠবে, তেমনি বিকল্প শক্তির ক্ষমতায় আসার ক্ষেত্র তৈরি হবে বলে মনে করেন উভয়ই। যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনটি মোটামুটি আওয়ামী লীগ এবং তার সমর্থক দলগুলির ভিতরে সীমাবদ্ধ থাকবে, সেটিকে প্রকৃত অর্থে গ্রহণযোগ্য বলা যাবে না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যদি তারা হন, তাহলে এই খেলা থেকে সরে এসে তাদেরকে আলোচনায় বসতে হবে। তারা আরো বলছেন, সংলাপের সাফল্য নির্ভর করছে দুই দলের পারস্পরিক আস্থা ও ছাড় দেওয়ার মানসিকতার উপর। কৌশলগত চিন্তা ভাবনা। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিগত 5 বছর আন্দোলন সংগ্রাম করে যেহেতু কিছুই করতে পারেনি, সেহেতু সরকারের বাকি 1 মাসে আন্দোলন করে তারা কিছুই করতে পারবে না। সুতরাং বিরোধী দল যদি ক্ষমতার পরিবর্তন চায় তাহলে অবশ্যই তাদের নির্বাচনে আসতে হবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার পাদুয়ার বাজারে রেলওয়ে ওভারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 5 বছর তারা আন্দোলন করে দাবি আদায় করতে পারেনি। আমার কাছে মনে হয় যে এই 1 মাসে আর আন্দোলন করে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাদেরকে নির্বাচনে, বিরোধী দলকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সরকার জনগণকে ভয় পায় বলেই নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছাড়তে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। অন্যদিকে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য হান্নান শাহ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 49তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলাদা দুটি অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। পঞ্চদশ সংশোধনী কোনো রাজনৈতিক দল চায় নাই, আওয়ামী লীগও চায় নাই, বিরোধী দলও চায় নাই, একজন মাত্র চেয়েছে, সেটা হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এক ব্যক্তির ইচ্ছা। আজকে সারা বাংলাদেশে এই রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তাই
এই মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক ক্ষেত্রে এই অনিশ্চয়তা এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করছেন, ইনি যত তাড়াতাড়ি বিদায় নেন ততই মঙ্গল। আপনি যদি বলেন যে আপনার অধীনে সব মন্ত্রী বিএনপির হবে, তাহলে বা কি লাভ হবে? কোন মন্ত্রী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে? কোন সুযোগ আছে এই সংবিধানে? ধরেন সংস্থাপন মন্ত্রী হলো বিএনপির একজন নেতা, তার কথা সচিব শুনবে? আর না শুনলেও মন্ত্রী সচিবের কিছু করার ক্ষমতা আছে? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ার সহ বিএনপির 5 নেতার জামিন আবেদনের উপর অধিগত শুনানি হবে আগামী 28 নভেম্বর। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ তারিখ নির্ধারণ করেছেন। আসামি পক্ষের অনুপস্থিতিতে আজ সকালে তাদের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। পরে আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে জামিনের পক্ষে বিভিন্ন যুক্তির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, আগামী 24 তারিখ আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের দিন ধার্য থাকায় তাদের জামিন স্থগিত করেছেন আদালত। মহামান্য হাইকোর্ট উনি একটা আদেশ দিয়েছেন যে এই মামলার যে ইনভেস্টিগেশন অফিসার সে ইচ্ছা করলে জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ওখানে জেল গেটে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, অথবা এই পর্যায়ে কোনো জামিন শুনানি হবে না এবং আদালত উভয় পক্ষ শুনে আগামী 28 নভেম্বর ফার্দার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছে। হাইকোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ পরে জামিনের আবেদন, বিজ্ঞ আদালত সে কারণে আমাদের জামিনের আবেদনও নামঞ্জুর করেন নাই এবং পরবর্তী শুনানির জন্য 28 তারিখে ধার্য করেছেন 28 নভেম্বর। ওই তারিখে এই মামলার জামিনের পুনঃ শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের কপি ফাঁসের ঘটনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হবে আগামী সপ্তাহে। বৃহস্পতিবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কেশব রায় চৌধুরী এই আদেশ দেন। এর আগে ব্যারিস্টার ফখরুলকে আদালতের হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম শামীম 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আসামির অসুস্থতার কথা বিবেচনা করে রিমান্ডের শুনানি বিলম্ব করার আবেদন করলে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলে জানান। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকে বসতে ফখরুলকে প্রধানমন্ত্রীর আহ্বান, জানালেন চিফ হুইপ। সরকার উদ্যোগ নিলেই সাড়া দেবে বিএনপি। 21 মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে 28 সদস্যের নির্বাচনকারী মন্ত্রিসভার গেজেট প্রকাশ, বাদ পড়লেন মহিউদ্দিন খান আলমগীর, দীপু মনি সহ অনেকে। সভা সমাবেশ আর খুতবায় অপপ্রচার রোধে গঠিত হল জাতীয় খতিব কাউন্সিল, আলেমদের এক কাতারে আনার পরিকল্পনা। সারা দেশে চলছে 24 ঘন্টার দূরপাল্লার পরিবহন ধর্মঘট, বাস যাত্রীদের চরম দুর্ভোগ। এবং জনসংহতির 2 নেতা সহ 3 জনকে গুলি করে হত্যার জের ধরে পাহাড়ে আবারও অসন্তোষ, প্রতিবাদ বিক্ষোভে রাঙামাটির বাঘাইছড়ি উত্তাল। পরিবহন মালিক খায়রুল হত্যার প্রতিবাদে ধর্মঘট ডেকে এবং কুলখানির আয়োজন করেও পার পেলেন না সংগঠনের সভাপতি আবুল কালাম। খুনের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়ে বৃহস্পতিবার ডিবির হাতে গ্রেফতার হলেন 4 সহযোগী সহ। ঘটনাস্থল মতিঝিল সমবায় ব্যাংকের 3য় তলার নিরাপত্তা ক্যামেরার ছবির সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা ক্যামেরার ছবিতে দেখা যায় বিকেল 4টার দিকে মতিঝিল সমবায় ব্যাংকের 3য় তলার একটি কক্ষে ঢোকেন সায়দাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল মোল্লা। এর প্রায় 2 ঘন্টা পর সন্ধ্যা 5:45টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান। খায়রুলের আগে যান পরিবহন নেতা তৈয়ব, সাথে যান আলী আকবর বাবুল। এই 3 জন চলে যাওয়ার পরপরই হেলমেট হাতে যাকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে তিনি সালাউদ্দিন। গোয়েন্দা পুলিশ বলছে সালাউদ্দিন ছাড়াও খায়রুল কিলিং মিশনে সরাসরি অংশ নেয় আলমগীর, সুমন ও আওলাদ। খায়রুলকে ছুরিকাঘাতকারী আলমগীর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার হওয়া আলী আকবর, মুশফিকুল মান্নান বায়ু এবং নাইমুর রহমান দুর্জয়। আমরা এই ফুটেজ বিশ্লেষণ করে আমরা এটির মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আরো 2-1 আছে যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হইনি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। খায়রুল হত্যাকাণ্ডের পরদিন 8 নভেম্বর পরিবহন ধর্মঘটের পাশাপাশি কোরআনখানি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন
পালন করা হয় খায়রুল যেই কমিটির সাধারণ সম্পাদক সেই কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে। বুধবার রাতে তাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটা হলো যে তাদের মধ্যে মূলত একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্বের কারণেই তিনি হয়তো খুন হয়েছেন। খায়রুল হত্যা মিশনের বিষয়ে আরও তথ্য বের করতে সমিতির সভাপতি আবুল কালামকে 6 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাদকাসক্ত এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মা, বোন, শিশুপুত্র ও নানীকে হত্যা করেছেন। স্ত্রীকে এনে না দেওয়ার কারণে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের মাদকাসক্ত আব্দুল সালাম সুরুক। এই ভালো এই খারাপ, সে যখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাসার সবাইকে মারধর করে, তারপর তাকে ধরে বেঁধে হাসপাতালে ভর্তি করা হয়। আগে একটু ওটা করছে নাকি, আমরা ডাক্তারও দেখাইছি, ভর্তিও করছি, ভর্তি করা বাদেও দেখা যায় ও সমস্যা। বৃহস্পতিবার সকাল থেকেই মা শামসুন বেগম এবং বোন নাজমিন বেগমের সাথে সুরুক স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। বিকেল 3টার দিকে এক পর্যায়ে রেগে দরজা বন্ধ করে মা ও বোনকে হাতের ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে নানি এবং শেষে 3 বছরের শিশুপুত্রকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। মা এবং বোনকে খুব প্রথমে কাটছে, পরক্ষণে ওই পাশের ঘরে গিয়া আরেক বুড়িরে সে খুব দিছে, কাটছে। পরে তার ছেলেটারে পুকুরে পারে নিয়ে একটা খুব দিয়া পানিতে ফেলাই দিছে। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই হত্যাযজ্ঞ চালানোর পর এলাকার লোকজন তাকে আটক করে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রামের সবাই বলছে যে অনুরোধ করছে তোর বাচ্চাটাকে দিয়ে যা তো মারবে না। শেষ পর্যন্ত সে একটা কূপ দিছে, কূপ দিয়ে তার বাচ্চাটাকে কূপ দিয়েই পুষ্করণের মধ্যে ছেড়ে দিছে। হঠাৎ করে সে 2টা-3টার দিকে এই ঘটনাটা, আর সে তো মানসিক বিকারগ্রস্ত, সে এবং ড্রাগস এডিক্টেড এবং সে মানসিকভাবে বিকারগ্রস্ত। ঘাতককে ও 4 লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ থানায় আনা হলে উৎসুক লোকজন সেখানে ভিড় জমান। থানা হাজতে আটক ঘাতক আব্দুল সালাম জানায় তার স্ত্রী চলে যাওয়ায় মায়ের কষ্টে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাকে আমার ফ্যামিলি অপরাধ করাইছে, তারা আমার মা আমাকে বলছে তুই আমারে বাবা মেরে ফেল, আমি এই দুঃখ কষ্ট করতে পারবো না। যখন আমার বউ আমাকে পালিয়ে তুই গেছে, 8 দিন ধরে এখনো আসে নাই। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নিখোঁজ হওয়ার একদিন পর বিল থেকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের বাবার। অন্যদিকে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরাইল নওগাঁও নূর রহমান উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার রাতেই নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার সকালে বাড়ির পাশের বিল থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন। নিহতের পিতার অভিযোগ, উত্ত্যক্ত করার জের ধরেই তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে বখাটেরা। আমার মায়ের যে তারিখের আগের থেকে 2-3 স্ত্রী বিরক্ত করেছে। ফোনে 3টার দিকে যে সমমানা পরীক্ষা দেওয়া ছাত্ররা বলে গেছে যে বন্ধের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে। তখন গিয়ে আমার ছেলেরা দেখছে। আমি মেয়ে হত্যার বিচার সঠিক সূক্ষ্ম বিচার এবং আমি ফাঁসির কাষ্ঠের আগ পর্যন্ত আমি কোনো বিচারের সমাধান আমার কাছে নাই। এই ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত স্বজন ও এলাকাবাসী। মেয়েরার মা যেমন আমরা তেমন মা হই, আমরা সুস্থ বিচার চাই। অনেক তানিয়াকে যে হত্যা করছে, তার যে নির্যাতন করছে, তার শাস্তিমূলক বিচার হওয়া উচিত। এদিকে ময়না তদন্তের পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। এটা দর্শনের আলামত, দর্শন করার পরে খালের মধ্যে ফেলা রেখেছে, বাড়ির থেকে একটু দূরে। ওইখান থেকে লাশ আমরা ময়না তদন্ত করে থানায় নিয়ে আসি এবং রাতে 2জন আসামি ধরা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার বাণিজ্য সংবাদ। মহার্ঘ ভাতা দেয়া স্থায়ী পে কমিশন গঠন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আলাদা বেতন কাঠামো গঠনের মাধ্যমে সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। এসব উদ্যোগকে সমর্থন করলেও অর্থনীতিবিদদের মতে প্রজাতন্ত্রের জনবলের দক্ষতা বৃদ্ধিকে গুরুত্ব না দিলে বেতন বাড়ানোর মূল উদ্দেশ্য অর্জিত হবে না। সে সাথে সরকারের মেয়াদের শেষ সময়ে এই ধরনের সিদ্ধান্ত নেয়ায় ব্যয় ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা তাদের।
হরিপদ সাহার রিপোর্ট। 9% সংগ্রহ। চলতি অর্থ বছরের বাজেট ঘোষণাতেই বোঝা যায় আগের বছরের তুলনায় জনপ্রশাসন খাতে ব্যয় বাড়বে অনেকটাই। এবছর প্রায় 19,500 কোটি টাকা বাড়তি বরাদ্দ দেয়া হয় এ খাতে, যার প্রতিফলন দেখা যায় 4 বছর পর প্রজাতন্ত্রের 13 লাখ কর্মকর্তা কর্মচারীর জন্য 20% মহার্ঘ ভাতা ঘোষণায়। আর মূল্যস্ফীতির বিবেচনায় প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধিতে গঠিত হচ্ছে স্থায়ী পে কমিশনও। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর 70,000 জনবলের জন্য করা হচ্ছে আলাদা বেতন কাঠামো। আমাকে যদি একই প্রফিট গড়টা আমি তোমাকে প্রাইভেট ব্যাংকের যে স্যালারি ইনক্রিজ হচ্ছে সেটা এবং তাদের কাছাকাছি নিয়ে যাব। এখন যেটা হবে সেটা দুঃখজনক যে তাদের বেতন বাড়বে, সরকারি ব্যাংকগুলো অলরেডি ক্ষতিতে আছে, আরো বড় ক্ষতি হবে। তাদের কাজের সাথে প্রণোদনা সূচক সেই রকম এক ধরনের রিলেশনশিপ যদি বেতন কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে শুধুমাত্র বেতন কাঠামো আপগ্রেডেশন দিয়ে কর্মচারীদের ধরে রাখার এই কাঠামোটি খুব কার্যকর হবে বলে মনে হয় না। বেতন বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক বললেও অর্থনীতিবিদদের মতে নির্বাচনী বছরে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সবসময় সরকারকে চাপে থাকতে হয়। বেতন বাড়াতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ইউনিয়ন ভিত্তিক অর্গানাইজেশন কিন্তু এখন খুব সোচ্চার এবং তারা তাদের দাবি আদায় করে নিচ্ছে। এটাই রিস্ক হয় যখন ইলেকশনের সাথে এটাকে কোইনসাইড করানো হয়। পদোন্নতির মাধ্যমে গিয়েও এই সুবিধাটি অনেকে পাচ্ছেন বা নতুন যারা নিয়োগকৃত হচ্ছেন তারাও এই সুবিধার আওতায় পড়ছেন। এটি আসলে সরকারের জন্য একটি বাড়তি ব্যয় বলেই মনে হয়। স্থায়ী পে কমিশনকে সরকারি জনবলের দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাজের কাঠামো নির্ধারণ ও মূল্যায়নের সঠিক মানদণ্ড তৈরির তাগিদ দেন অর্থনীতি পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে বৃহস্পতিবার 9ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে কমিশনের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। দুদকের কর্মকর্তারা কেক কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কর্মসূচি। এ সময় দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন, ডক্টর নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। দেশে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কাজ প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর আলোকে 2004 সালের 21 নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। নেপালের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সংসদ বয়কটের হুমকি দিয়েছে মাওবাদী পার্টির প্রধান পুষ্পা কামাল দাহাল। সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা স্থগিত করে নতুনভাবে নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকে ষড়যন্ত্র খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন প্রাচান্দা নামে পরিচিত এই মাওবাদী নেতা। জনগণের রায় মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। তবে তার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নির্বাচন স্থগিতের দাবি প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। নেপালে অনুষ্ঠিত নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী নেপালি কংগ্রেস পার্টি যখন এগিয়ে আছে, তখনই মাওবাদীদের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ উঠল। নেপালে গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে বুধবার থেকে শুরু হয় ভোট গণনা। ফেডারেশন কাপের খবর। দেশের ফুটবলের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে তারা মরিসনের হ্যাট্রিকে 3-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। এবার মৌসুম শুরুর আগেই ঘটা করে অস্ট্রেলিয়ান 30 বছর বয়সী নাথান হলকে দলের দায়িত্ব তুলে দিয়েছিল আবাহনী। মূলত এশিয়ার ফুটবলে অভিজ্ঞতার পাশাপাশি বয়সে তরুণ হল, এসব বিবেচনায় এনেই তার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল আবাহনী। কিন্তু 1 মাস না পেরুতেই দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে টুর্নামেন্টের আগের দিনই বিদায় করে দেওয়া হয় হলকে। এমন ঘটনার প্রভাব স্বভাবতই ফুটবলারদের পারফরমেন্সে বিরূপ প্রভাব ফেলারই কথা। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তেমন কিছুই হলো না। উল্টো রহমতগঞ্জের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ছিল আবাহনীর। গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাদের। 17 মিনিটে তৌহিদুল আলমের ক্রস আর ঘানাইয়ান ওসেই মরিসনের প্লেসিং শটের কারুকাজে 1-0 এগিয়ে যায় আবাহনী। এরপর এগিয়ে থাকা আবাহনীকে 42 মিনিটে আরও একটি চমৎকার গোল করে আনন্দে নাচান সেই মরিসনই। 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আকাশী নীল জার্সিধারীরা।
পরে ৭২ মিনিটে ব্রাজিলিয়ান ডি ক্যাস্ট্রোর পাস রহমতগঞ্জের গোলরক্ষক আলামিন বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগটা কাজে লাগান মরিসন। দুর্দান্ত এক গোলে মৌসুমের প্রথম হ্যাট্রিক করেন গেল মৌসুমের সর্বোচ্চ গোলের এই মালিক মরিসন। এতে ৩-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। পুরো মৌসুম জুড়েই গোলের এমন ফুলঝুরি ফোটার আগাম বার্তাটাও ম্যাচ শেষে এলো মরিসনের কাছ থেকে। টুর্নামেন্টের মাত্র 5 দিন আগেই দলের সাথে যোগ দিয়েছি আমি। শারীরিকভাবে পুরোপুরি ফিট নই, তারপরও এমন পারফরমেন্স ভালো লাগছে। সবে তো শুরু, পরের ম্যাচগুলোতে আমি আরো ভালো করতে চাই। কোচ চলে যাওয়াতে আমাদের সাময়িক সমস্যা হলেও আশা করছি তা দ্রুতই শেষ হয়ে যাবে। আগামী সোমবার গ্রুপের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের আরেক ম্যাচে উত্তরাত বাড়িধারা ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারে জানিয়ে দিচ্ছি অ্যাশেজের খবর। 123 বছর পর টানা 4টি অ্যাশেজ জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। আর ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে প্রথম দিনটাও নিজের করে নিয়েছে ইংলিশরা। ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে 8 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে 273 রান। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অজিরা মাত্র 12 রানেই স্টুয়ার্ট ব্রডের হাতে আউট হয়ে যায় ওপেনার রজার্স। এরপর অনেকটা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকদের দলীয় 100 রানেই 5 উইকেট পড়ে যায়। অভিষিক্ত জর্জ বেইলি ফেরেন মাত্র 3 রানে। এছাড়া ওয়ার্নার করেন 49 রান। তবে 132 রানে স্মিথ আউট হওয়ার পর সপ্তম উইকেট জুটিতে 114 রানের পার্টনারশিপ গড়েন নিচেল জনসন ও হ্যাডিন। কিন্তু ব্যক্তিগত 64 রানে জনসন এবং ব্যক্তিগত 7 রানে সিরল আউট হলে 8 উইকেটে 273 রানে দিন শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে হ্যাডিন অপরাজিত আছেন 78 রানে। ব্রড 7 রানে নিয়েছেন 5 উইকেট। মধ্যরাতের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠকে বসতে ফখরুলকে প্রধানমন্ত্রীর আহ্বান, জানালেন চিফ হুইপ। সরকার উদ্যোগ নিলেই সাড়া দেবে বিএনপি। 21 মন্ত্রী ও 7 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে 28 সদস্যের নির্বাচনকারী মন্ত্রিসভার গেজেট প্রকাশ। বাদ পড়লেন মহিউদ্দিন খান আলমগীর, দীপু মনি সহ অনেকে। সভা সমাবেশ আর খুতবায় অপপ্রচার রোধে গঠিত হলো জাতীয় খতিব কাউন্সিল। আলেমদের এক কাতারে আনার পরিকল্পনা। সারা দেশে চলছে 24 ঘন্টার দূরপাল্লার পরিবহন ধর্মঘট, বাস যাত্রীদের চরম দুর্ভোগ। এবং জনসংহতির 2 নেতা সহ 3 জনকে গুলি করে হত্যার জের ধরে পাহাড়ে আবারও অসন্তোষ। প্রতিবাদ বিক্ষোভে রাঙামাটির বাঘাইছড়ি উত্তাল। এই ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।